বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজনীতির মাঠ কি উত্তপ্ত হয়ে উঠছে? এরকম একটি আশঙ্কা দেখা দিচ্ছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার সম্ভাবনাই বেশি, এবং এতে আবার কিছু সুবিধাবাদী শ্রেণী, সুবিধাবাদী ব্যক্তি, সুবিধাবাদী গোষ্ঠী তাদের সুবিধার জন্য একটা ভিন্ন অবস্থান নেওয়ার চেষ্টা করতেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছে। গত পরশুদিন ডাকসু নির্বাচন হলো, 17 ঘন্টা লেটে ফলাফল প্রকাশ, এবং নির্বাচনের শুরু থেকে, নির্বাচনের দিন ভোট গ্রহণ করাকালীন সময় থেকে ছাত্রদল সহ অনেকেই এই নির্বাচনটা নিরপেক্ষভাবে হচ্ছে না বলে প্রশ্ন তুলছেন, এবং তারা বিভিন্ন অনিয়মের অভিযোগ আনয়ন করছে। এবং নির্বাচনের পরেও আমরা যে উমামার প্যানেল সহ অনেকের দেখলাম সেটা নিয়ে প্রশ্ন তুলতে। এবং একজন ভালো প্রার্থী ছিল শামীম, তাকেও আমরা পাশ করতে দেখলাম না। সে মোটামুটি ভালো পরিচিত ছিল, তার কথাবার্তা বাচনভঙ্গি ভালো ছিল। হঠাৎ করেই ফলাফলটা নিয়ে পুরো জাতির মধ্যে মনে একটা কৌতূহল সৃষ্টি হলো। আজকে জাকসু নির্বাচন, সেই নির্বাচনে ছাত্রদল দুপুরের পরপরই নির্বাচন বর্জন করছে। সাথে সাথে আরও কয়েকটি প্যানেল নির্বাচন বর্জন করছে, এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী সহ অনেকে নির্বাচন বর্জন করছে। এবং নির্বাচন ব্যবস্থার, নির্বাচন গ্রহণ প্রক্রিয়ার অব্যবস্থাপনা নিয়ে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট 3 জন শিক্ষক তারা পদত্যাগ করে সেখান থেকে সরে দাঁড়িয়েছে। মোটামুটি বলা যায় নির্বাচনটা টোটালি প্রশ্নবিদ্ধ। এবং যতটুকু জানতে পারলাম, আগামীকাল দুপুর নাগাদ হবে ফলাফল ঘোষণা করতে। এবং সেই ফলাফলটা কীরকম হবে, আর এত সময় কেন লাগবে, এখানে কোনো নেগোশিয়েটের খেলা চলছে কিনা, কোনো সমঝোতার খেলা চলছে কিনা। আজকে সন্ধ্যার পরে ছাত্রদল ঢাকাতে বিক্ষোভ মিছিল করেছে। বিএনপির নেতারাও বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন তুলছেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকে বিভ্রান্ত করার জন্য একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে। ডাকসু নির্বাচনে শিবির প্যানেল জয় হওয়ার পরে জামায়াত ইসলামের যে পাকিস্তান শাখা, যেটা মূল শাখা, সেই জামাত ইসলাম পাকিস্তানের, তারা অভিনন্দন জানিয়েছেন। জামাতের পাকিস্তানের আমির শিবিরের পক্ষে একটা ফেসবুক পোস্ট দিয়ে পরে আবার সেটা ডিলিট করে দিয়েছে। পরে আবার তারা দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে। এখন বাংলাদেশে অন্যান্য কোনো দলের এরকম ভিন্ন দেশে কোনো শাখা নেই। আওয়ামী লীগের ভিন্ন দেশে শাখা নেই। বিএনপি এত বড় দল, তারও তাদের ভিন্ন দেশে শাখা নেই। জাতীয় পার্টি নেই। শুধু জামাতের দেখা যায় জামাত পাকিস্তান, জামাত বাংলাদেশ। মূলত বাংলাদেশের যে জামাত সেটা পাকিস্তানের অংশ। 71-এ যে পরাজিত শক্তি, তাদের যেই ক্ষোভ পাকিস্তান জামাতের মধ্যে রয়েছে, তারা আজকে খুব উৎফুল্ল। বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তুলে একটা ট্যাগ দেওয়া হচ্ছে, বাংলাদেশের অমুকে ভারতের দালাল, তমুকে ভারতের দালাল। এবং 71-এর মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্টভাবে প্রচার প্রপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের জামাত এবং বাংলাদেশের জামাত কখনো 71-এর স্বাধীনতা যুদ্ধকে স্বাধীনতা যুদ্ধ বলতে চায় না। তারা বলে ভাই ভাই যুদ্ধ, আর এই জন্য ইন্ধন দিয়েছে ভারত। হতে পারে ভারত এখানে সহযোগিতা করেছে, ভারতের স্বার্থে সহযোগিতা করেছে। আমরা আমাদের স্বার্থে ভারতের সহযোগিতা নিয়েছি। আমাদের প্রয়োজন ছিল স্বাধীনতা, ভারতের প্রয়োজন ছিল ভারতের মতো করে। কিন্তু এই 71-এর মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোককে হত্যা করা হয়েছে, যেটা পৃথিবীর অন্যতম জেনোসাইড। 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। যদি বলা হয় ভাই ভাইয়ের যুদ্ধ, এবং আমরা যদি বলে মুসলমান ভাই ভাই, তাহলে একজন মুসলমান আরেকজন মুসলিমকে কিভাবে এভাবে ধর্ষণ করে, এবং এমন ঘটনা ঘটছে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। অনেকে ধর্ষণের পরে প্রেগনেন্ট হয়ে যাওয়ায় আত্মহত্যা করেছে। আজকে তাদের সেই উল্লাসধ্বনি দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে রাজনীতি আমার মনে হয় উত্তপ্ত হয়ে উঠবে। আজকে আবার দেখলাম জাতীয় পার্টির যে সুযোগ সন্ধানী গ্রুপটা, আনিস রুহুল গম, তারা যৌথ সভার নামে সে হাওলাদার ভবনে একটি কর্মসূচি করেছে। সেই কর্মসূচিতে বলেছে তারা এই পরিস্থিতিতে নির্বাচন চায় না, এই পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না। ঠিক যেভাবে জামায়াত ইসলাম বলছে, যেভাবে এনসিপি বলছে, যেভাবে নুরুর দল বলছে, যেভাবে চরমোনাই বলতেছে, তারা যেরকম বলতেছে নির্বাচনটা এই মুহূর্তে প্রয়োজন নেই, কারণ তারা সরকারের কিছু সুযোগ সুবিধা ভোগ করতেছে, এতে তারা নিজেদেরকে সরকারি
দল মনে করতেছে সরকারি সুযোগ সুবিধা পাইতেছে, সেই কারণে তারা এই মুহূর্তে নির্বাচন চায় না। ঠিক একইভাবে আনিস, রুহুল আমিন গং, কাজী ফিরোজ রশিদরাও আমার মনে হয় এই ধরনের একটা সুবিধা পাচ্ছে। তারাও বলতেছে এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ নাই, অতএব নির্বাচন করা ঠিক হবে না। তাহলে এইভাবে নির্বাচনটা যদি না হয়, নির্বাচনটা কতদিন চলবে? সুযোগ সন্ধানীরা তাদের সুযোগের অপেক্ষা করছে। যদি এভাবে চলতে থাকলে আমার মনে হয় জাতি অচিরে একটা সমূহ বিপদে পড়বে। আমি এখন বর্তমান যে পরিবেশ, যে পরিস্থিতি, আসলে কি একটা এই ফলাফলটা সঠিক ফলাফল কিনা শুধু আমি না, অনেকের মনে এই সন্দেহটা দানা বেঁধে উঠছে। আমি অনেকের সাথে কথাবার্তা বলি, আমি কিছু নিউজ পত্রপত্রিকা পড়ার চেষ্টা করি, আমি ইউটিউবের কয়েকজন গুণী ব্যক্তি তাদের বক্তব্য শোনার চেষ্টা করি। সব মিলিয়ে আমি আশাবাদী হতে পারছি না। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফলাফলটা, এখানে যেটা বলছে মির্জা আব্বাস সাহেব, যেটা বলছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা, উনি বলছেন ছাত্রলীগের ভোট সব ছাত্র শিবিরকে দিল। কিন্তু আমি এই বিষয়টা বুঝলাম না, ছাত্র শিবির কখন ঢুকলো, কখন ভোট দিল আর কখন বেরিয়ে গেল, এই জিনিসটা আমার মাথায় আসতেছে না। ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্রলীগ কখন ঢুকলো, কখন ভোট দিল, কখন বেরিয়ে গেল? কারণ এতদিন দেখা গেছে ছাত্রলীগকে পেরেই গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হতো, ছাত্রলীগ পরীক্ষা দিতে গেলে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হতো, ছাত্রলীগ ক্লাস করতে গেলেই গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হতো। সেভাবে ছাত্রলীগ আসার কথা না। তাহলে ছাত্রলীগের ভোটাররা কীভাবে এসে ভোট দিল? 80% ভোট আমার এজামশানে কোনোভাবে হয় না 80% ভোট। আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা 2018 সনের যে ভোটটা, সেই ভোটটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। আজকে আবার জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয়ের যেই ভোটটা, সেটা নিয়ে একই প্রশ্ন, একই অনিয়ম এবং এটার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। এই বিজয় কি স্বাধীনতার পক্ষের ক্ষতির কারণ হবে কি না, সেটা এখন ভাবার সময় হয়েছে। এই বিজয়টা কিভাবে বিজয়, এই বিজয়টা কতটুকু সঠিক বিজয়, সেটা ভাবার সময় হয়েছে। যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন, তারা আমার মনে হয় ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমাদের জেনজি নামা যে মেধাবীরা, তারা মনে হয় 71 ইতিহাসটা পড়ছেন না। তাদের 71 ইতিহাসটা পড়া উচিত। 71 পূর্ববর্তী যে লড়াই সংগ্রাম এবং পাকিস্তান হানাদারবাদের যে বৈষম্য, যে নিপীড়ন, যে বঞ্চিত করা, সেগুলো পড়া উচিত। বাংলাদেশের প্রয়োজনেই এই 71 যুদ্ধটা তো প্রয়োজন হয়েছে এবং সেই জন্য বিশাল গণহত্যার শিকার হতে হয়েছে আমাদেরকে। আজকে সে 71 পরাজিত শক্তি উল্লাস করছে। জাতিকে এটা নিয়ে ভাবতে হবে। আর দেশের যে শিক্ষা বড় রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধ, আমি আবার বলছি, মুক্তিযুদ্ধ ধারণ করে, তাদেরকে ভাবতে হবে এবং জাতিকে রক্ষা করতে হলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এখানে সেনাবাহিনী একটা বিশাল ভূমিকার বিষয় আছে। যদি আগামী নির্বাচনে এই প্রশাসন ঢেলে সাজানো না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না। সরকারের উপদেষ্টা আসিফ নজরুল স্যারের আমার মনে হয় এখনই পদত্যাগ করা উচিত। উনি ওনার শপথভঙ্গ করেছেন। একটা নির্দলীয় সরকারের উপদেষ্টা হয়ে উনি যে বিবৃতি দিয়েছেন, ট্যাগ দেওয়ার অপপ্রচার হয়েছে, এই ট্যাগ তো সবাই দিচ্ছে। কেউ পাকিস্তানের ট্যাগ দিচ্ছে, কেউ ভারতের ট্যাগ দিচ্ছে। উনি কাকেই কথাটা বললেন? উনি যখন একটা নিরপেক্ষ সরকারের উপদেষ্টা হয়ে দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন এবং নূরের ঘটনায় উনি যেভাবে বিবৃতি দিলেন, উনি কার বিরুদ্ধে বিবৃতি দিলেন? আইন শৃঙ্খলা বাহিনী তো সরকারের অংশ, সেখানে উনি বিবৃতি দিলেন, কার বিরুদ্ধে বিবৃতি দিলেন? এগুলো প্রশ্নের এই সমস্ত প্রশ্ন আমার সামনে আসছে। আমার মনে হয় সরকারের মধ্যে একটা ষড়যন্ত্র চলছে। আজকে আবার আরেকটা নিউজ দেখলাম, আমাদের মাননীয় উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, আমাদের ধর্ম উপদেষ্টাকে দেখা করে এসেছেন, ইত্যাদি ইত্যাদি। আগামী নির্বাচন সামনে রেখে এই ধরনের অপতৎপরতা এবং আগামী নির্বাচনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং আর্থিক অর্থ বাংলাদেশ লগ্নি হতে পারে এবং তাদের সেই লগ্নিকৃত অর্থ দিয়ে পাকিস্তানি পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং দেশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। আশা করি আমার এই বক্তব্যটা আমার কাছে, আমি আমার মতো করে বলছি, আমার কাছে যা মনে হয়েছে সেটা বলছি। আপনারা আমার বক্তব্যটা মিলিয়ে দেখবেন। যদি মনে করেন আমার বক্তব্যটা সঠিক, তাহলে আপনারা আপনাদের মতামত জানাবেন। আর যদি মনে করেন না আমার বক্তব্যটাতে আপনাদের দ্বিমত আছে, সেটাও আপনারা বলতে পারেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার জন্য দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।